তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া 2 প্রসেস, এই পেপারে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এটা মডিউল 1 থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 10 বা 20 নম্বরের জন্য। আঞ্চলিকতাবাদ কাকে বলে, এর সঙ্গেই ভারতে আঞ্চলিকতাবাদের উৎস বা উদ্ভবের কারণ বা আঞ্চলিকতাবাদের কারণ আলোচনা করো, এইভাবে প্রশ্নটা আসতে পারে। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে দেখো। ভারতের মতো বিশাল বহুভাষিক ও বহু সাংস্কৃতিক গণতান্ত্রিক রাষ্ট্রে আঞ্চলিকতাবাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা। স্বাধীনতার পরবর্তী ভারতের রাজনৈতিক গতি প্রকৃতি ও কেন্দ্র রাজ্যের সম্পর্ক বিশ্লেষণে এটি একটি অপরিহার্য উপাদান। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী রশিদ উদ্দিন খান আঞ্চলিকতাবাদের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আঞ্চলিকতাবাদ আসলে জাতীয় অখণ্ডতার বিরোধী নয়, বরং এটি একটি বৈচিত্র্যময় দেশে সক্রিয়তা বজায় রাখার গণতান্ত্রিক ও রাজনৈতিক প্রকাশ। বৃহত্তর জাতীয় স্বার্থের পাশাপাশি নিজ অঞ্চলের আর্থসামাজিক সাংস্কৃতিক অধিকার রক্ষায় আঞ্চলিকতাবাদের ভূমিকা অনস্বীকার্য। তারপরে আঞ্চলিকতাবাদ কাকে বলে, এই পোর্শনটা বোঝো। সাধারণ অর্থে আঞ্চলিকতাবাদ হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের আদিবাসীদের মধ্যে গড়ে ওঠা এমন এক গভীর আবেগ ও একাত্মবোধ যা তাদের সমগ্র দেশের তুলনায় নিজ অঞ্চলের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনৈতিক স্বার্থের প্রতি অধিক অনুগত করে তোলে। রাষ্ট্রবিজ্ঞানী নরম্যান ডি পামার তার পর্যবেক্ষণে বলেছেন, আঞ্চলিকতাবাদ বলতে বোঝায় এমন একটি মানসিকতা যা সমগ্র দেশের পরিবর্তে একটি নির্দিষ্ট অঞ্চলের স্বার্থ, সংস্কৃতি, আত্মনিয়ন্ত্রণের অধিকারকে অগ্রাধিকার দেয়। অর্থাৎ আঞ্চলিকতাবাদ হলো নিজ অঞ্চলের প্রতি এক গভীর তীব্র আনুগত্য, যা অনেক সময় জাতীয় স্বার্থের সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে, আবার অনেক সময় আঞ্চলিক বঞ্চনা দূর করার প্রধান হাতিয়ার হিসাবেও কাজ করে। এটি মানুষের রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক পরিচয়ের একটি মিশ্র রূপ। এবারে আঞ্চলিকতাবাদের উৎস বা কারণ, এই পোর্শনটা দেখো। ভারতের মতো বহুত্ববাদী সমাজে আঞ্চলিকতাবাদের উদ্ভবের পেছনে কোনো একটিমাত্র কারণ দায়ী নয়, বরং এর পেছনে একাধিক উপাদান সক্রিয় রয়েছে। এবার কারণ বা উৎসগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ 5th সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই যোগাযোগ করবে। তোমরা ভাবছো যে আমাদের 4th সেমিস্টারে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি, 5th সেমিস্টারটা ভালো করে করতে হবে বা পরবর্তী সেমিস্টারগুলো ভালো করে করতে হবে, তাহলে তোমরা এই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। দেখো, এখানে প্রথম পয়েন্ট হচ্ছে ভৌগোলিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য। ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে ভৌগোলিক অবস্থান, জলবায়ু, খাদ্যাভ্যাস, উৎসব এবং জীবনযাত্রার বিস্তার পার্থক্য রয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ভৌগোলিক বিচ্ছিন্নতা বা দক্ষিণ ভারতের স্বতন্ত্র সংস্কৃতি এর প্রকৃষ্ট উদাহরণ। এই স্বতন্ত্র ভৌগোলিক সীমানা ও নিজস্ব সংস্কৃতির প্রতি গভীর টান থেকে অনেক সময় একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের মনে এক প্রকার বিচ্ছিন্ন মানসিকতার সৃষ্টি হয়। এই স্বাতন্ত্র্য বোধ যখন বহিরাগত সংস্কৃতির দ্বারা বিপন্ন বোধ করে, তখনই তা আঞ্চলিকতাবাদের জন্ম দেয় এবং মানুষ নিজেদের পরিচয় রক্ষায় তৎপর হয়ে ওঠে। তারপর হচ্ছে অর্থনৈতিক বৈষম্য, আঞ্চলিক উন্নয়ন। ভারতের আঞ্চলিকতাবাদের অন্যতম প্রধান ও বাস্তব কারণ হলো অসম অর্থনৈতিক উন্নয়ন। স্বাধীনতার পর থেকে ভারতের সব অঞ্চলে সমান মাত্রায় উন্নয়ন ঘটেনি। মহারাষ্ট্র বা গুজরাটের মতো রাজ্যগুলো যেখানে শিল্প, কৃষি, পরিকাঠামোগত ব্যাপক উন্নতি করেছে, সেখানে বিহার, উড়িষ্যা বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো অনেকটাই পিছিয়ে পড়েছে। এই অর্থনৈতিক বঞ্চনা, বেকারত্ব ও কেন্দ্রের অবহেলার বোধ থেকে পিছিয়ে পড়া মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আর তেলেঙ্গানা বা বিদর্ভের মতো পৃথক রাজ্যের দাবি মূলত এই অর্থনৈতিক বৈষম্য থেকেই গড়ে উঠেছিল। তারপর হচ্ছে ভাষাগত ভিন্নতা ও মানসিক দূরত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, ভাষা হলো মানুষের আত্মপরিচয়ের অন্যতম প্রধান হাতিয়ার। ভারতে আঞ্চলিকতাবাদের বিকাশে ভাষার ভূমিকা অত্যন্ত গভীর ও সংবেদনশীল।
একসময় একটি নির্দিষ্ট ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার আশঙ্কায় দক্ষিণ ভারতে বিশেষত তামিলনাড়ুতে তীব্র আঞ্চলিকতাবাদী আন্দোলন গড়ে ওঠে। মাতৃভাষার প্রতি প্রবল আবেগ এবং নিজ রাজ্যের ভাষাগত সংখ্যালঘুতে পরিণত হওয়ার ভয় মানুষকে সহজেই আঞ্চলিক ঐক্যে আবদ্ধ করে, যা জাতীয় সংহতির পথে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। তারপর হচ্ছে রাজনৈতিক স্বার্থান্বেষণ ও আঞ্চলিক দলের প্রভাব। অনেক সময় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের আঞ্চলিক অনুভূতিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে বা করেন। স্বাধীন ভারতে যখন জাতীয় স্তরে রাজনৈতিক দলগুলি স্থানীয় মানুষের আঞ্চলিক আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তখন বিভিন্ন আঞ্চলিক দলের উত্থান ঘটে। এই দলগুলি নিজেদের ভোট ব্যাংক মজবুত করতে স্থানীয় মানুষের আবেগ বঞ্চনার কথা তুলে ধরে আঞ্চলিকতাবাদকে রাজনৈতিক ইন্ধন যোগায় এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনমত গঠন করে। তারপর হচ্ছে ঐতিহাসিক কারণ ও অবহেলা। দেখো, ঐতিহাসিক কাল থেকেই ভারতে বেশ কিছু অঞ্চল নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখেছিল। তাছাড়া ব্রিটিশ শাসনের সব অঞ্চলে সমবিকাশ হয়নি। স্বাধীনতার পর ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠনের সময় অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহাসিক দাবি উপেক্ষিত হয়। পরবর্তীকালে গোর্খাল্যান্ড বা বোড়োল্যান্ডের মতো পৃথক রাজ্য ভাগের দাবিগুলো মূলত এই ঐতিহাসিক আত্মপরিচয় রক্ষা ও দীর্ঘদিনের অবহেলা বোধ থেকে উৎসারিত হয়েছে। পুরনো ঐতিহ্য হারানোর ভয় আঞ্চলিকতাবাদকে প্রবল রূপ দেয়। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, এটা আর আলোচনা করছি না, এবং তোমরা এই প্রশ্নের উত্তরটা একটু ভালো করেই দেখে যাবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।